আসসালামু আলাইকুম। শুক্রবারে আসলে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে 3:30টায় যে কোনো প্রোগ্রামে হাজির থাকা এটা আসলে অনেক কঠিন। এরপরে এখানে যে কজন দেখতে পাচ্ছি আমি আসলে সংখ্যার চেয়ে মানে সিরিয়াসনেস খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে অনেক মানুষ, এই অর্থে যে আজকে প্রোগ্রামে অনেকগুলো হাই ভোল্টেজ প্রোগ্রাম, এর মধ্যেও এরপরে চারতলা বেয়ে এ পর্যন্ত চলে আসা। তো যারা এসছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক শুক্রিয়া। আমি প্রথম কয়েকটা ডিসক্লেইমার বলে নেওয়া দরকার। প্রথমত, আমি তো আসলে একাডেমিশিয়ান না, যদিও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু ওটা গৌণ সবার কাছে। সবাই আমার এই রাজপথের আহ মানুষ হিসেবেই চেনে, এটা আমার জন্য আনন্দের। তো আজকে আমার ধারণা যারা দু চারজন এসছে এরা হয়তো আমাদের শিরোনামের জায়গা থেকেই আসতে পারে বলে আমার বিশ্বাস। তো আমি যেটা কয়েকটা ডিসক্লেইমার বলবার কথা, সেটা হলো যে যেটা কোনোভাবেই আমি আজকে করব না যে আমি যে কথাগুলো বলবো এটা রেফারেন্সিং করতে যে যে কোন বইয়ের কততম পৃষ্ঠায়, মানে এটা যেন একদম একটা রেফারেন্সিং লাইব্রেরি হয়ে না ওঠে। আমার আলাপের জায়গা থাকবে যে আমি হয়তো কিছু নোকতা দিয়ে যাব খুবই বিচ্ছিন্ন ভাবে, আমাদের এই আলোচনার সাথে যেটা সম্পর্কিত মনে হবে আমার কাছে। বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন গল্প আমি আপনাদের সাথে একদম ইনফর্মাল ওয়েতে বলবার চেষ্টা করব। সুতরাং আমি ধরে নিচ্ছি লোকজন কম থাকার সুবিধা হলো এটা, যেটা একটা বড় প্রোগ্রাম, সুতরাং সেই চাপ আমার মাথায় নাই। এটা আমরা যারা ভাই বন্ধু আছি নিজেরা গল্প করব, আলাপ করব। এই আলাপের পরে আমার যেটা নিজের একটা ইচ্ছা, সেটা হলো আমার পক্ষে যে হোক বিপক্ষে যে হোক এই আলাপের একটা উস্কানি যদি তৈরি হয়, তারপরে নতুন কোনো আলাপ তৈরি হয় এবং সেটাকে কেন্দ্র করে আরো 10টা প্রোগ্রাম যদি পরবর্তীতে হয়, সেটা আমার জন্য সব থেকে ভালো লাগা। তো সে জায়গা থেকে আমরা যেভাবে শুরু করতে চাই, আমি আপনাকে আজকে শিরোনামটার কয়েকটা শব্দ নিয়ে প্রথমে একটু আলাপ করে রাখবো, কারণ এটা আমরা যে সব জায়গায় শেয়ার করেছি, অনেক জায়গায় শব্দগুলো নিয়ে অনেকে বলেছেন ভিন্ন করে যে শব্দগুলোর তাৎপর্য কি। একটু একটু করে বলি, যদি শাহবাগ উত্তর জমানায় আমাদের শিরোনামে বুঝবেন যে আমরা শাহবাগ উত্তর কালে বা না বলে আমরা জমানা বলছি। আর প্রথমত ধন্যবাদ, আজকের প্রোগ্রাম যারা আয়োজন করছেন এটা তো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অর্থে যে আহ এই শিরোনামে প্রোগ্রাম করা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ঝুঁকিপূর্ণ। এই অডিটোরিয়ামটার প্রতি আমার যেটা একটা স্মৃতিচারণ আছে, আজ থেকে 3-4 বছর আগে এখানে আমার ডিপার্টমেন্ট থেকে একটা দিনব্যাপী ইংলিশ প্রেজেন্টেশন, ইংলিশের উপরে প্রেজেন্টেশন আর ফনেটিক্স এর উপরে আলাপ হয়েছিল। আমি একজন ওখানে ট্রেনার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। তো আজকে আবার অন্য পারপাজে আসা। একটু প্রথম বলা যে শাহবাগকে আসলে আমরা কিভাবে ফ্রেমিং করি বা করব। আমরা বলতে এখানে দুই একটা কথা বলে নেওয়া দরকার, যে আলোচনার স্পন্টেনিটি আসতে হয়তো একটু সময় লেগে যাবে, 2-4 মিনিট। আর আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে আপনাদেরকে বিরক্ত করে কথা শোনানোর মতো একদম দুঃসহ সমান নাই। আমি আপনাদের চোখে চেয়ে যখন বুঝবুন যে আপনারা টায়ার্ড হয়ে গেছেন, ওখানে আলোচনা শেষ। কারণ একদিনে সব পড়াইয়া বুঝাই খায় ফেলবো, এটা খুব খারাপ কথা। আমি কিছু আলাপ তুলতে চাই, আপনারা আমাদের সাথে গল্প করবেন। এবং যখন আপনাদের ক্লান্তি চলে আসবে ইনশাল্লাহ তার আগে শেষ করে দিব। আর এমনিতে আমার প্ল্যান ইনশাল্লাহ এখন বাজে 4টা 40 পর্যন্ত সর্বোচ্চ, আমি হয়তো 40 মিনিট বলবার চেষ্টা করব। ওকে। শাহবাগ বলতে শাহবাগ ভার্সেস শাহবাগিতা, এই জায়গাটায় আমাদের নিজেদের বোঝাপড়া যেটা তৈরি করতে চাচ্ছি। 2013 সালে যে বাংলাদেশের শাহবাগ হয়েছে, আমরা মনে করি অন্তত কম করে হলেও সেটা গত 100 বছর, 1857 সালের যে সিপাহী বিপ্লব, তার পরবর্তী থেকে 2013, এই লম্বা সময়ের বাঙালি মুসলমানের চরিত্র, বাঙালি মুসলমানের ক্ষমতায়ন, ক্ষমতার থেকে সরে যাওয়া, এই দীর্ঘ যে যাত্রা, তাকে মানে তাকে নিষ্পেষিত করা, এর একটা আউটবার্স ফাইনালি যেটা ঘটেছে, এটা হয়েছে 2013 সালে। সুতরাং 2013 সালের শাহবাগকে আমরা দুটো জিনিসের সাথে ফ্রেমিং করতে চাই না। সেটা হলো, এক, শাহবাগ মানে শাহবাগের জায়গাটাকে, যে শাহবাগেই যে এসেছে সেই শাহবাগ ওন করে, নাকি ওয়াশিংটনে থেকেও কেউ শাহবাগ হতে পারে, অথবা অন্য কোথাও থেকেও হতে পারে। সুতরাং শাহবাগ ইজ এ সিম্বল। সেই সিম্বলটা কি অর্থে সেটা আমরা আলাপ করব। আর শাহবাগের সময়টাকে আমরা 2013 কে ফ্রেমিং করি না, আমরা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করি অন্তত 47 থেকে তো শুরুই, বা তারও অন্তত 50-60 বছর আগে থেকে। যে এই জার্নিটা কি করে হলো, সে করে পাকিস্তান আন্দোলন, মুক্তিযুদ্ধ, হতে 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 আজকের বাংলাদেশ। এবং আমরা আউট অ্যান্ড আউট একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা এটা বলি যে এই যে আজকে 24-এর গণহত্যা, যেটা বলতে অনেক রাজনৈতিক দলেরও দ্বিধা আছে। অবশ্যই সেটা তাদের পাওয়ার পলিটিক্স এর সাথে অংশ, এখন পর্যন্ত যেহেতু আমরা পাওয়ার পলিটিক্স এর অংশ না, এই জন্য আমরা সাহস করে কিছু কথাবার্তা বলে ফেলতে পারি। আমরাও একদিন এমপি মন্ত্রী যদি হয়ে যায়, তখন আমরা আবার সেই সত্য কথা বলবো না। তার আগ পর্যন্ত তার বলতে দ্বিধা নাই, যাতে আমরা ভোট টোট পাই পরবর্তীতে। হ্যাঁ। তো সেটা হলো, আমরা শাহবাগ
কে ফ্রেমিং যখন করছি পৃথিবীর সব জায়গা থেকেই, একইভাবে 2013 কে না, অন্তত 100 বছর ধরে আমরা এই শাহবাগের সময়টাকে ফ্রেমিং করব। এইখানের সামনে এসে 2024, আর সর্বশেষ অন্তত আপনি 1912-13 পর্যন্ত। আমি এই টাইমটাকে কেন বলছি সেটা সামনের গল্পে বলবো। আর যেটা আমরা টিএসসি তে কিছুদিন আগে, এই যে পরশু আমরা গণহত্যার 100তম দিন উপলক্ষে কান্দে আমার মায় যে প্রোগ্রামটা করেছি ইনকিলাব মঞ্চ থেকে, ওখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে শাহবাগ হলো বাংলাদেশের এমন একটা দেয়াল, যেই দেয়ালের আগে আর পরে, সামনে আর পিছনে, এইটার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই। এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এই গণহত্যাটা হতে পেরেছে 13 শাহবাগের জন্য। শাহবাগ হলো এমন একটা জায়গা, এমন একটা নাম, যেটা প্রচন্ড আকারে ফ্যাসিবাদ কায়েমের আতুরঘর হিসেবে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছিল। সেই জায়গা থেকে হয়ে 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 আয়নাঘর হলো, শাপলা চত্বর হলো, এবং হতে হতে সর্বশেষ 24 পর্যন্ত হলো। আমরা যে আজকে কথা বলতে পারছি, এখানে কিছু মানুষ একত্র হতে পেরেছি, এটা তো একটুখানি স্বাধীনতার ফসলই। কিন্তু সেই ফসলটা কতদিন থাকবে, নাকি আবার নতুন কোনো শাহবাগ হয়ে আবারও কেউ কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে, এটা হয়তো ইতিহাস বলবে। একই সময় আমরা মনে করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, আগের নাম ভিক্টোরিয়া পার্ক, এই পার্ক তো এখনো আমাদের চোখের সামনে আছে। সুতরাং কোনো কিছুই বিচ্ছিন্ন না, এখান থেকে শুরু। আমার খুব মনে পড়ে, একটু ফাঁকে বলি, যখন আপনাদের সামনে আজকে যতবার আমি কথাটা বলবো, কাইন্ডলি আমাকে আমি হিসাবে নিবেন না। আপনি মনে করবেন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি হলাম সেই সমাজের প্রতিনিধিত্ব করি, যারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদের লোকজন আছে, তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কিন্তু সোসাইটিতে ক্ষমতায় বা সামাজিকীকরণের কোথাও তার স্টেক খুবই কম ছিল, এবং সেটা তাকে বৃহত্তর লড়াই করে 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 তাকে বারবার বলতে হয়েছে আমি বাংলাদেশি, আমি বাঙালি মুসলমান, এই সেই বলে বলে। সুতরাং যতবার বলবো আমি, আপনারা এটাকে পড়বেন আমরা। আমি যতবার বলবো আমার আব্বা, অতবার কাইন্ডলি আপনারা পড়বেন আমাদের আব্বারা। কারণ আজকে আমি অনেক বড় ওই পরিসরে আলাপ না করে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা কোন না কোনো ভাবে পরবর্তীতে আমরা একাডেমিকলি রিড করতে পারবো। বছর খানেক আগে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমি খুব সাহস করে সর্বশেষ একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এই স্ট্যাটাসটা রয়ে গেছে এখনো। এইটার পরেও অনেকে আমাকে বলেছে যেটা আমার হাইড করা দরকার। সেখানে আমি লম্বা স্ট্যাটাসের শেষের দিকে যেটা বলেছিলাম যে এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই অবস্থায় গণতন্ত্র আর কখনো হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ দুটো, ফ্যাসিজম হতে হতে রাষ্ট্রের মানুষের অধিকার সংকুচিত হতে হতে আরো সংকুচিত হবে, হতেই হবে। এরপরে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে, একদম তুমুল একটা ডিস্ট্রাকশন হবে। সেই ডিস্ট্রাকশনের পরে ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে। সেই রিকনসিলিয়েশন কবে হবে, কত দিনের মধ্যে হবে আমরা জানি না। এর কোনো একদিন পর একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। তো আমি তো আর রাষ্ট্রবিজ্ঞানী না, যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু এইটা যে 1 বছরের মধ্যেই অন্তত এরকম কিছুটা ঘটে যাবে, এটা বুঝলে তো তখন আরো ভাবসাপ নিয়ে এটা দিতাম, বলতাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানী এই সে বলে। তো অতখানি সাহস করি নাই। আলাপটা হলো ম্যাসিভ ডিস্ট্রাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই। আমি সবসময় বলি জুলাই আন্দোলনটা আমাদের যেভাবে হাইলি একদম মানে শোর্ট যে 15 দিন ছিল, যদিও প্রচুর রক্তপাত হতো, আরও অন্তত যদি এই আন্দোলনটা 3 থেকে 4 মাস কন্টিনিউ করতো তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এই অর্থে ভালো হতো, খেয়াল করেন আমরা এই ফ্যাসিবাদ পতনের জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামলো, আমরা কাউকে চিনি না, মুখ চিনি না, কার কি মোটিভ জানি না, কার কি আদর্শ জানি না, আমরা সবাই মিলে হাসিনা পালিয়ে গেল। কিন্তু যেটা 3-4 মাস ধরে হতো, আমরা একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হতো। কারণ নেশন বিল্ডিং অথবা আরও ছোটো করে করে স্টেট বিল্ডিংয়ের জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি, নিজের জনপরিসরে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া। শাহবাগ এমন একটা বিভাজিত সমাজ তৈরি করে দিয়েছিল, বোঝাপড়া তো দূরের কথা। আপনি ভাবেন একটা দেশের মানুষের যেখানে অলমোস্ট 99% মানুষের ভাষা এক, 90% মানুষের ধর্ম এক, এবং বাকি যে 7 বা 8% অন্য ধর্মের, তাদেরকে আমরা ভীষণভাবে চিনি। কি পরিমাণ হোমোজেনাস একটা জায়গা, সেইখানকার মানুষের মধ্যেও যে পরিমাণ বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের দাগ তো 1 দিন 2 দিনে ঘুচবে না। সুতরাং এই ফ্যাসিবাদের আইকন পালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখন বিভিন্ন নতুন নতুন উইং তৈরি হয়ে গেল, নতুন নতুন দোকান খুললো, এখন আমরা এর পক্ষে বিপক্ষে মিছিল দিচ্ছি। সেই অর্থে বলেছিলাম আরও আমাদের রক্ত ঝরতো, তবে 3-4 মাস যদি আরও হতো, আমরা ইন দ্য মিনটাইম অনেক বোঝাপড়া তৈরি করে ফেলতে পারতাম আমাদের জাতি গঠনে। যাই হোক, তাহলে আমি যেটা এখন বলতে চাই, এখন আমরা কোথায় আছি? আমরা আছি ডিস্ট্রাকশন যা হবার হলো, সামনে আরও হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার। তবে এখন আমাদের পথ রিকনসিলিয়েশনের। আমরা এখানে বহু পথ, বহু মত, বহু মানুষ এখানে আছে,
সবার ভিন্ন ভিন্ন দোকান আছে, দোকানকে আমি খারাপ অর্থে বলছি না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। এদের সাথে আমরা সমঝোতাটা কী করে করব, আলাপটা আমরা কী করে তুলব তাদের সাথে, এই রিকনসিলিয়েশন কোন পথে হবে। সুতরাং এটা তো একটা দীর্ঘ জার্নি। আমার খুব ভালো লাগবে এই আলাপটা আজকে আপনাদের কাছে আমি খুব ঝুঁকি নিয়ে বলবো, খুবই অজনপ্রিয় এবং ঝুঁকিপূর্ণ আমার নিজের জন্য। এরপর আমি এই অর্থে বলবো যে আজকে তো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবই না। আপনারা এখান থেকে যেই কজন লোক আছেন সবাই বাড়ি গিয়ে 5 দিন 10 দিন 1 মাস পরেও প্রত্যেকে যদি ভিন্ন করে এই শব্দগুলোকে একটা ভাবনার খোরাক তৈরি হয়, আলোচনার উস্কানি তৈরি হয় এবং আপনারা সবাই ভিন্ন ভিন্ন আবার ভাবতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন, আমার ধারণা পক্ষে বিপক্ষে এই বাইরে বাইরে করতে করতে আমরা একটা সময় কাছাকাছি বিন্দুতে ইনশাল্লাহ চলে আসতে পারবো এবং সেই বিন্দুকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা স্বপ্ন দেখি। আর গল্পটা প্রথম বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পূর্ব প্ল্যান ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার পরিচয় দেই, এই পরিচয়টা আপনার জন্য জানা এই জন্য জরুরি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট, এই যে শাপলা শাহবাগ মাঝখানের একটা অবস্থান, এই জন্য আপনার জন্য হেল্পফুল হবে। আমার আব্বা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের ইমাম, এবং আমার কমিউনিটিতে তিনি অত্যন্ত সংগ্রামী একজন মানুষ বলে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম। আমরা ভাই বোন সকলেই একটা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই কথা বলবার কারণ, ফাঁকে যেটা বলে নেওয়া দরকার, আমার আব্বা শুধু আলেমই অত্যন্ত রক্ষণশীল একজন মানুষ। আর মানে ইসলাম প্রশ্নে তিনি যতটুকুন বোঝেন এখান থেকে তিনি সরতে রাজি না, তিনি যতদূর জানেন ওটা মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমার আব্বা কোনোভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, তার ইচ্ছা আমাকে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবেন। ছোটোবেলা থেকে আমি আরবিতে ভালো ছিলাম, এই স্বপ্ন আমার মধ্যেও দীর্ঘদিন মানে তাড়িত হয়েছিল। ইন্টারের প্রথম দিকে একটু একটু চিন্তা আসতে শুরু করলো যে তাহলে ভার্সিটি পরীক্ষা দিব কি দিব না। আমার আব্বা খুবই অনড়, তার পয়সায় তার ছেলেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, এটা তার হিসাব। তো একটা গল্প আপনাদেরকে বলি, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আব্বার হঠাৎ চিন্তায় পরিবর্তন ঘটলো। একটা শর্তে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিবেন, মানে ভর্তি হতে দিবেন। শর্তটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলি। ঘটনাটা আপনারা গুগল করলে অল্প পাবেন, এটা নিয়ে আলাপ হওয়া দরকার। যেটা আপনি সার্চ দিলে পাবেন যে কুলকাঠি হত্যাকাণ্ড। এইটা ব্রিটিশ আমলে যেই কটা খুব বাজে হত্যাকাণ্ড হয়েছে মুসলমানের উপর, এর একটা হলো কুলকাঠি হত্যাকাণ্ড। এখান থেকে আমার বাড়ি 3 থেকে 4 কিলোমিটার দূরে। আমি ছোটবেলা থেকে, আমার আব্বা যেহেতু মসজিদের ইমাম এবং উপজেলা জেলা শহরের ম্যাক্সিমাম বড় প্রোগ্রামে তিনি দোয়া করতেন, যত শহীদদের নামে দোয়া করতেন, শহীদে বালাকোট এরকম বলতে বলতে তিনি সবসময় যে কুলকাঠির শহীদদের কথা বলতেন। এই গ্রুমিংটা আমরা শুনি যে কুলকাঠির শহীদ এই সেই। তাহলে বই পুস্তক পড়ার আগে এই গল্পটা যেরকম জেনেছি, কুলকাঠিতে পাশাপাশি, এটা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 2টি ইউনিয়ন, একটা হলো পোনাবালিয়া, একটা হলো কুলকাঠি, পাশাপাশি ইউনিয়ন। পোনাবালিয়ায় বিখ্যাত একটা হিন্দু মন্দির আছে, শিব মন্দির, এবং এখানে ঐতিহাসিক একটা শিব মেলা হয়। এটা আগে 15 দিন 20 দিন ধরে হতো, এখন ছোট হতে হতে 3 দিন 5 দিন ধরে হয়। এর মানে অনেক হিন্দু জনগোষ্ঠীর মানুষ সেই শিববাড়ির মেলায় যেতেন। আর তারই পাশে মুসলিম কমিউনিটিও প্রচুর। সেখানে একটা মসজিদ আছে। গল্পটা এরকম যে শিববাড়ির মন্দিরে যারা উপাসনা করতে যেতেন তারা তো বিভিন্ন পথ থেকেই যেতেন। তো একটা মসজিদের পাশের রাস্তা, ওখান থেকেও তারা হিন্দু জনগোষ্ঠী যারা তাদের স্বাভাবিকভাবেই তাদের ঢোল অথবা তাদের বাদ্য বাজাতে বাজাতে ওখান থেকে যেতেন। এইটা তখনকার যারা আবার মুসলমান যারা মসজিদে নামাজ পড়তো আসর বা জোহর, এই সময় তারা বাদ্য বাজাতে বাজাতে যেতেন। এইটা তাদের অনেকটা মনোকষ্টের কারণ হলো, আমি চাইলে ওই সময়ের একদম প্রত্যেকটা নাম বলে বলে আমি আপনাকে বলতে পারবো, কিন্তু আমি মনে করি এটা একটা অকাজ। কারণ হলো আপনি চাইলে তো নামগুলো বের করতে পারবেন, আলোচনার গল্প থেকে তখন নামে চলে যাবে। আমি কোনোভাবে এইভাবে আলোচিত হতে চাই না যে এই ভদ্রলোক প্রচুর তথ্য জানে, প্রচুর বই টই পড়ে। আমার বরং এইটা বললে আমার ভালো লাগে যে আমি রাস্তাঘাটে রাজপথে আমরা যা দেখি এখান থেকে শিখি। বই শেখার একটা অংশ, কিন্তু লাইব্রেরি হয়ে ওঠার মতো কি বলবো যে এইটা আসলে আমাদের ভালোবাসার জায়গা না। গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে 3 থেকে 4 বার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য পথ থেকে তারা যেতে পারে কিনা, অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান, মসজিদের সামনে থেকে, তখন যেন অন্তত তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান। এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার। আমি এখন যেখানে আমার জন্মস্থান নলছিটিতে, আমার বাসার 5 মিনিটের মধ্যে অন্তত 5টা বড় মন্দির,
এবং আজীবন দেখেছি আজানের সময় তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন। এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না, তারা নিজেরা করেন। আবার হিন্দুদের মন্দিরের পাহারা তো মুসলমানরা দেয়, এটা আমাদের ঐতিহ্য। যেটা হলো এটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল। ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমানরা এটা নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে। সময়টা 1927 সালে 2রা মার্চ মুসলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দির, এখান থেকে ঢোল বাজে আমরা যেতে দিব না। এইটা যখন ঘটনাটা ঘটবে তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন, যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসেরও সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত। সত্যেন সেন, তার গল্প আমরা পরবর্তীতে আরও বিভিন্ন কারণেই বলবো। সত্যেন সেন নামক এই যে বড় হিন্দু নেতা, তিনি এই ঘটনা জানতে পেরে তার যে সেবক সংঘ আছেন বরিশাল এবং পটুয়াখালী, সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি এই কুলকাঠিতে হাজির হলেন আগের দিন। তো মুসলমানরাও তারা ডিটারমাইন্ড, তারা এখান থেকে যেতে দিবে না। সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে, স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন, যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে। এইটা জেনে তখন বৃহত্তর বাখেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট EN ব্লান্ডি, নামটা আমি আবার একবার বলছি যে EN ব্লান্ডি, তিনিও গুর্খা সৈন্যদেরকে নিয়ে তখন সেখানে সমবেত হলেন। এরপরে 1927 সালের 2রা মার্চ মসজিদের দিকটায় অনেক মুসল্লি, উল্টো পাশে হিন্দুদের যেই সেবা সংঘ তারাও যাবেন। আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে, মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে, যে তখন প্রচণ্ড ঝগড়া বিবাদ শুরু হলো। মুসলমানরা একটা পর্যায়ে বলল বরিশালে ঘাড়কে বলে কল্লা, এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে, এখান থেকে যাইতে দিমু না। যে কল্লা উপরে থাকতে মসজিদের পাশ থেকে ঢোল বাজিয়ে যাইতে দিমু না, যেটা শুনেছি আমরা। এরপর এখান থেকে যাদের মধ্যে হিন্দুদের মধ্যে থাকা যারা একটু মোটামুটি ইংলিশ জানতেন, তারা EN ব্ল্যান্ডিকে বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কেটে ফেলবে, এই প্রস্তুতি নিতে। EN ব্ল্যান্ডির সাথে সাথে গুর্খা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য। এবং আপনি জানেন কিনা আজকে বলি, 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে। 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন। তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটল 1927 সালের 2 মার্চ। 19 জন মুসল্লি শহীদ হলেন EN ব্ল্যান্ডির সরাসরি নির্দেশে গুর্খা সৈন্যদের গুলিতে। এটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো। যেটা হলো ফাঁকে আপনাদেরকে বলি, শেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন। ওই গ্রামটাকে শহীদিয়া নামকরণ করেছেন, শহীদিয়া স্কুল, শহীদিয়া মাদ্রাসা নামে 2টো প্রতিষ্ঠান ওখানে করেছেন। এটা আপনারা সার্চ দিলে পাবেন। এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই, আব্বা যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে রাজি হইলেন, মানে আমার কথা ফর্মাল হয়ে গেলে আপনারা বললেন, আমি ফর্মাল কথা বলতে চাই না, খুবই বৈঠকি আলাপে বলতে চাই। আব্বার দীর্ঘ মনোবেদনা, মুসলমানরা ইংলিশ না জানার কারণে 19 জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে। আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ, তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না, আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন কোপাই ফেলাই দেওয়া হবে বা সামাও একটা কিছু। তো আব্বার কথা হইলো, সে আইসা বললো তার তো আজীবন বেদনা আছে, তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল। সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই, তাদের ভাষা নাই, তাদের জ্ঞান নাই, তারা গুলি খায় শহীদ হয়, সর্বোচ্চ পরবর্তীতে 2-1 কাঠা জমি পায়, তাদের উপকারে যদি লাগে, শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে রাজি। এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন। গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে, তাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে বিভিন্নভাবে। এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্য দিয়ে, আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে গল্প মানে আপনাকে বললাম। মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সময় যখন ফাঁকে ফাঁকে একটু অন্য পড়া পড়তাম, তখন আমি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বইটা পড়া শুরু করি। ফাঁকে ফাঁকে যে গল্প আকারে পড়ি, তখন আমি ভার্সিটিতে ভর্তি হই নাই। আপনাদের কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, এই গল্পটা আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির 50 বছরের একদম শুরুর দিকে তিনি উল্লেখ করেছেন, যে কুলকাঠি হত্যাকাণ্ড সংক্ষেপে বলেছেন। এবং শেরে বাংলা যে পরবর্তীতে এসে এখানে জমি দিয়েছেন,
এবং ভালো কথা ব্লান্ডিকে শেরে বাংলা শহীদিয়া এসে সমাবেশে যে বলেছেন ব্লাডি, এই বলে তাকে উপাধি দিয়েছেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ব্লান্ডিকে তিনি ব্লাডি বলেছেন, চাকরিচ্যুত করেছেন, মানে কিছু একটা রিয়াকশন হয়েছে। কিন্তু আফসোস দেখেন, এইরকম একটা গল্প আজকের আগে আপনারা কয়জন জানতেন আমি জানি না, যে এই গল্পটা কিন্তু 1927 সনের, এর মানে 100 বছর পুরনো তো হয় নাই, আমরা অনেকে জানি না। এর মানে গল্প যেভাবে নির্মিত হয়, গল্প কিভাবে হয়, গল্পের মধ্যে শব্দের রাজনীতি, এইগুলো না বোঝা পর্যন্ত আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না। যেজন্য আমরা শাহবাগকে শুধু শাহবাগ স্থানকে বুঝাচ্ছি না, সারা দুনিয়ার সব জায়গায় শাহবাগ হতে পারে। আমরা সার্বভৌম সংস্কৃতি, আচ্ছা জমানায় এটার মধ্যে তো একটা ভিন্ন সেন্স আছে। সার্বভৌম সংস্কৃতি বলতে কালকে একজন ভালো চিন্তক উনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে যে সার্বভৌম সংস্কৃতিটা কি। বড় আলাপ না দিয়ে সংক্ষেপে আমরা ছোট মানুষ যা বলি আমরা সেটা বুঝতে চাই। সার্বভৌমত্ব আর সার্বভৌম মানে যা আমার, যার মধ্যে তাবেদারি নাই, কোনো চাপিয়ে দেয়া নাই, এটা তো সার্বভৌম। এর চেয়ে সহজ কিছু তো আমরা বুঝি না। যদি এর কোনো একাডেমিক সংজ্ঞা থেকেও থাকে আমরা তা মানি না বা বুঝি না, এই কারণে কারণ আপনারা জানেন শব্দের ফ্রেমিং দুইভাবে হয়। তার আক্ষরিক অর্থকে ছাপিয়ে গিয়েও তার এক সময় বৃহত্তর অর্থ একটা কালচারাল কনোটেশন তৈরি হয়। সুতরাং সার্বভৌম ইন আ সেন্স যে আমার, আমাদের এবং তার প্রকাশের স্বাধীনতার, তাই সার্বভৌম। আমরা সার্বভৌম সংস্কৃতি বলতে বোঝাতে চাই তাই আমাদের যে নিজস্ব এলিমেন্ট, আমাদের যে উপাদান কথায়, কাজে, সিনেমায়, রাজনীতিতে, প্রতিদিনকার শব্দ বাক্যে, তাই কি আমাদের বই পুস্তকে পত্রিকায় আছে? আমি যা প্রতিদিন বলি, দেখি, খাই, সেইটা যদি পত্রিকায় ওঠে সেইটা কি সুশীল হয়ে ওঠে বা প্রমিত হয়ে ওঠে অথবা শুদ্ধ হয়ে ওঠে? সুতরাং যা আমার, যা আমাদের, যা আমরা বলি মেকি না, এটাকে বলতে পারবার যে ক্ষমতা বা স্বাধীনতা আমাদের কাছে, তাই সার্বভৌম সংস্কৃতি। সুতরাং শাহবাগ উত্তর জামানায় সার্বভৌম সংস্কৃতির নিশানা কি হবে এটা নিয়ে আমরা সবাই ভিন্ন ভিন্ন আলাপ করব। সবাই মিলে একটা আমরা প্ল্যান করব, অনেকগুলো নিশানা যদি দাঁড়িয়ে যায় সেই নিশানার দূরত্ব কিভাবে কমিয়ে অন্তত একটা নিশানা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা গল্প আবুল মনসুর আহমেদের প্রসঙ্গ টেনে যেহেতু বললাম, এই আলোচনায় আজকে আবুল মনসুর আহমেদ অত্যন্ত জরুরি একজন ব্যক্তিত্ব, যারে না বুঝলে, পাঠ না করলে আমাদের আলাপগুলো সংক্ষিপ্ত থেকে যাবে বা ধরা যাবে না। দুটো তার ছোট গল্প বলি। আবুল মনসুর আহমেদ গল্প লিখলেন মুসলমানি কথা নামে বাচ্চাদের জন্য শিশুতোষ বই। এটার প্রকাশক হিসেবে ভট্টাচার্য অ্যান্ড সন্স। সংক্ষেপে গল্পটা বলে যাই, ভট্টাচার্য অ্যান্ড সন্স কোম্পানি খুবই তখন বিখ্যাত কলকাতায়, তাদের সাথে এগ্রিমেন্ট হলো, বইটাই জমা দিয়ে দিলেন। ওনাকে একদিন বললেন যে একটু অফিসে আসতে হবে, গাড়ি পাঠালেন। গাড়ি পাঠিয়ে চাটা খাওয়িয়ে তাকে পরামর্শ দিলেন যে এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে, কাইন্ডলি আপনার একটু পাল্টাই দেওয়া লাগবে। তো অনেক গল্পের শেষের যেটা, এর মধ্যে আল্লাহ, খোদা, বেহেশত এরকম শব্দগুলো আছে। সুতরাং এই শব্দগুলো তো বাংলা না, এই শব্দগুলো হলো আরবি বা ফার্সি। যেহেতু বাংলা বই, আপনি এইগুলোর একটু বদলাই দেওয়া যায় কিনা। উনি রিজিড থাকলেন যে এরকম তো বদলান যাবে না। ওনাকে দ্বিতীয় পরামর্শ দিলেন, তাহলে একটা কাজ করেন, এইটার নিচে আপনি ফুটনোট দিয়ে দেন, আল্লাহ মানে ঈশ্বর, তারপরে হলো বেহেশত মানে স্বর্গ, রোজা মানে উপবাস, ফুটনোট দেন। উনি বলবার চেষ্টা করলেন যে বাচ্চাদের বইতে এরকম ফুটনোট দিলে ভালো লাগবে না। সর্বশেষ বললেন তাহলে একটা কাজ করেন, সবার শেষে শব্দার্থ হিসেবে দিয়ে দেন। তো উনি যেটা বললেন, ওই সময় ওনার সাথে 1000 টাকার কন্ট্রাক্ট হয়েছে, ওনাকে 1000 টাকা দিবেন, 100 টাকা অ্যাডভান্স করেছেন। সে সময় ওনার জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি, না বলতে পারে আরও কঠিন। এটা 1920 থেকে 30-এর সময়ের গল্প, যখন ওদিকে কুলকাঠিতে একটা গণহত্যার মতো হয়ে গেছে। তখন মুসলমানি কথা নামক একটা গল্প, এই গল্পে যেই শব্দগুলো শত বছর ধরে মুসলমানরা চেনে, হিন্দুরা চেনে না এমন না। হিন্দুরা কি আল্লাহ চেনে না? আমরা কি ভগবান চিনি না? আমরা কি উপবাস চিনি না? সেটা কি রোজা দিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়? সবাই জানে। সেই শব্দ দিয়ে বই প্রকাশ করা যাবে না, কারণ তার পাবলিশার একজন বিখ্যাত হিন্দু পরিবার থেকে, এবং এখানে তাদের আপত্তি আছে। একটা গল্প গেল। দ্বিতীয় গল্পটা হলো তার প্রায় 12 বছর পর, তখন শেরে বাংলা শিক্ষামন্ত্রী, আরও শিক্ষাক্রমে থাকবে এবং এ বইটা আরও বেশি চলবে, কারণ এখন প্রাইমারি আর মক্তব ত্যাগ হয়ে গেছে। সুতরাং ওনার রেভিনিউ বাড়বে, ওনার মন টন খুব খুশি। হঠাৎ করে ওনার কাছে চিঠি, আল্লাহ, বেহেশত, রোজা, আরবি ফার্সি শব্দ না বাংলা শব্দ, এই বিতর্ক আমরা পরে করব।
তো উনি কলকাতা গেলেন ময়মনসিং থেকে, গিয়ে শেরে বাংলার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন যে এই অবস্থা দেখেন, তারা এই কথাগুলো বলতেছে, আমরা যা আছে এলিমেন্ট এগুলো বলবো, এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কি। শেরে বাংলা বলছেন যে হিন্দু বদমাইশ অফিসারগুলোর জন্য পারলাম না, এবার তোমার একটু দেরি হয়ে গেছে, তবে আগামী বছর মিস যাবে না। আবুল মনসুর আহমেদ ভাবলেন শেরে বাংলার শিক্ষামন্ত্রী, তারপরও তিনি এই গল্প গ্রন্থকে পাশ করাতে পারেন নাই শিক্ষাক্রমে। সেখানে কৈফিয়ত দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি যে আল্লাহ খোদা পানি ইত্যাদি শব্দ প্রাইমারির পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের ধর্মাঘাতে আঘাত লাগবে। আবার বলি, তাদের অনুভূতিতে আঘাত লাগবে। আল্লাহ খোদা পানি ইত্যাদি শব্দগুলো প্রাইমারি পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত লাগবে। এই তিনটে গল্প আপনাকে একবার বললাম, আসেন ছোট করে সুতোয় বাঁধি। এই শব্দগুলো হিন্দুদের জন্য অফেন্সিভ কোনো শব্দ না। যেমন আমাদের জন্য ভগবান, ঈশ্বর, উপবাস, মাসি পিসি অফেন্সিভ না, এগুলো আমাদের আপন শব্দ। একইভাবে হিন্দু সমাজে এই শব্দগুলো অফেন্সিভ হওয়ার কোনো কথা না। 700, 800, 1000 বছর ধরে এই শব্দের সাথে তারা পরিচিত। কিন্তু আবুল মনসুর আহমেদের সময় শিক্ষামন্ত্রী শেরে বাংলা হওয়া সত্ত্বেও তিনি এটা পাশ করতে পারলেন না। কারণ হলো ধর্মানুভূতিতে আঘাত হানবে। তাহলে 1927 সনে অশিক্ষিত কৃষক মুসলমানরা, তাদের মসজিদ ভাঙা, তারা দাবি করলেন যখন নামাজ পড়ি তার পাশ থেকে এরকম এত বড় হিন্দুদের র্যালি যদি যায়, ঢোল ডুম্বুরা বাজাতে বাজাতে আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এইটা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক উস্কানিকে জবাব দেয়া হলো গুলি করে, 19 জন মানুষকে হত্যা করে, অসংখ্য মানুষকে আহত করে। আর আল্লাহ খোদা শব্দ, আপনি ভাবেন, আপনি ফ্রেমিংটা বোঝার চেষ্টা করেন যে এই শব্দগুলো থাকলে হিন্দু শিক্ষার্থীরা আঘাত পাবে, এই জন্য শব্দগুলো রাখা যায় নাই। যদিও তখন মুসলমানদের হাতে ক্ষমতার স্টেক আছে। কিসের ক্ষমতা আপনি বলেন? কিসের শাহবাগ উত্তর কাল? এই সময় কোনোভাবেই শাহবাগ উত্তর কাল না। এটা আপনাদেরকে ডেকে আনার জন্য বলেছি। আমরা আরো দীর্ঘ সময় শাহবাগিতার মধ্যেই থাকবো। এই যুগ শাহবাগের যুগ। মানে আপনারা বিব্রত হয়ে যাচ্ছেন মনে হয়। ফ্রেমিং করলাম একটু একটু করে। তাহলে আমি আপনাকে আবুল মনসুর আহমেদের দুইটা গল্প থেকে বলবার চেষ্টা করলাম 47-এর আগে মুসলমানরা বা মুসলমানি। এবং আরেকটা কথা বলি, করোনার কালে অনেকগুলো তো ওয়েবিনার হতো। একটা ওয়েবিনারের কার্ড আমার খুব চোখে পড়লো, তখন সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। কোট অ্যান্ড কোট এরকম ওয়েবিনারের বিষয়টা যে সনাতনী বাংলাকে নষ্ট করে দিচ্ছে মুসলমানি বাংলা। আই রিপিট, এই যে দীর্ঘদিনের ফোর্ট উইলিয়াম থেকে যে বাংলা তৈরি হয়েছে বিদ্যাসাগরদের হাত ধরে, সেই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানি। আপনারা জানেন এটা কলকাতার অ্যাকসেন্ট ওরা এভাবে বলে, এবং খুব স্যাটায়ার করে বাজেভাবে মুসলমানি কথাটা তারা বলে। এবং তারা বলতে চায় মুসলমানি বাংলা তো বাংলা না। যদিও আবুল মনসুর আহমদ ভট্টাচার্য অ্যান্ড সন্সের সাথে প্রকাশনা যখন বাতিল হয়ে আসে তার কন্ট্রাক্ট, তখন একটা কথা তাকে বলে এসেছিলেন, 56 ভাগ বাঙালির মুখের কথারেও আপনার বাংলা মনে হয় না। আপনারা জানেন দুই বঙ্গ যখন একসাথে, তখন অলমোস্ট 56 ভাগ বাঙালি হলো মুসলমান। তিনি বললেন যে 56 ভাগ বাঙালির মুখের শব্দকেও আপনার বাংলা মনে হয় না। তো আসেন আমরা এই পর্যন্ত কিছু কথাবার্তা বললাম। এরপরে আমি আরও বিচ্ছিন্ন কয়েকটা আপনার গল্প বলবো। এই গল্পের শেষে আমরা আপনাদেরকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করব। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা খোলা দরকার, কারণ যারা এখানে উপনিবেশে শাসন করবে তারা বাংলা না শিখলে মানুষের সাথে নেগোসিয়েট করবে কেমনে? দেখেন আমাদের আফসোস, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, আপনার সাথে আপনাদের তর্ক বিতর্ক হবে, এটাই আমি চাই। 100 বছর, 500, 700, 800 বছরের স্পন্টেনিয়াস যে বাংলা ভাষা, আপনারা যদি এটা নিশ্চয়ই মেনেই থাকেন যে সুলতানি আমলে বাংলা ভাষার একটা বিরাট গ্লোরি তৈরি হলো, এর মানে সুলতানি আমল থেকেই তো বাংলা ভাষা রাজকীয় ভাষা হয়ে উঠলো। কে বলতে পারবে চর্যাপদের আমলে বাংলা ভাষা রাজকীয় ভাষা ছিল? এটা তো গরিবের ভাষা। সে চর্যাপদে বলছে যে হাড়িতে ভাত নাই, প্রেমিকেরা এসে ভিড় জমায়। চর্যাপদ তো তখন রাজকীয় ভাষা হয়ে ওঠে নাই। বাংলাকে প্রথম রাজদরবারে নিয়ে গেছে সুলতানি আমল। সুলতানি আমলে প্রথম যদি সেটা রাজকীয় ভাষা হয়ে ওঠে, তাহলে সেই বাংলার তো গ্লোরি তৈরি হলো সুলতানি আমলে। কিন্তু তবে মানে তারপরে কেন এই বাংলাটাকে একটু জাস্ট খেয়াল করেন, আমাদেরকে যে বাংলার ক্লাসিফিকেশন শেখানো হয়, মধ্যযুগের বর্বরতা, তারপরে আধুনিক যুগ, ফোর্ট উইলিয়াম থেকে, আপনারা কি কেউ প্রশ্ন করেছেন একবারও যে এই আধুনিক যুগের যে বাংলা, তার মধ্যে সুলতানি আমলের বাংলা কই? এর মানে কি সুলতানি আমলে মানুষ বাংলা বলে নাই? যদি বাংলা বলেই থাকে, তাহলে সেই বাংলা ফোর্ট উইলিয়ামের পরে কোথায় গেল?
রেনেসা খুব সূক্ষ্মভাবে যেটা করলো, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি, হাজারো বছরের যে ঐতিহ্যবাহী বাংলা ফোর্ট উইলিয়াম কলেজের অপারেশন থিয়েটারের টেবিলে রেখে কেটে 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 জনতার স্বতঃস্ফূর্ত ভাষা থেকে এটাকে যারা একটি গ্রুপের ভাষায় রূপান্তরিত করেছে, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একজন আমাদের বিদ্যাসাগর। আমাদের বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের অপারেশন থিয়েটারে কেটে 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 সেখানে দাঁত ভাঙা তৎসম শব্দকে তিনি ঢুকালেন, তিনি এবং তারা। তাহলে প্রশ্ন হলো, তার আগের গল্প কই? আগে যে বাংলা শব্দ ছিল সেগুলো কই? থাকবে কি করে? আপনার তো প্রেস নাই। আপনি ভাবেন, আবুল মনসুর আহমেদ আল্লাহ খোদা লিখছেন 500 বছর 300 বছর আগের না, 100 বছর আগেরও গল্প না, তবুও তিনি প্রেস থেকে ছাপাতে পারছেন না। তাহলে সুলতানি আমলের বাংলা শব্দ মুখে মুখে ছাড়া আপনি কোথায় ডকুমেন্টেড পাবেন? আপনার প্রেস কোথায়? যে রাজনৈতিক আলাপটা কেউ তুলে না, যে রেনেসা পুরো ইউরোপের পলিটিক্যাল মুভমেন্টকে বদলাই দিল, চেহারা বদলাই দিল, সেই রেনেসা কি করে বাংলায় এসে, বেঙ্গলে এসে একটা প্রচন্ড দাস জাতি তৈরিতে হেল্প করলো? যেই রেনেসার কথা হওয়া ছিল উপনিবেশনের বিপক্ষে, এখানে যারা কলোনি সেটেল করলো ব্রিটিশরা, সেই ব্রিটিশরা এখানে রেনেসা আনলো, বললো মধুর মধুর কথা যে না তোমাদের এখানে ভালো গল্প হবে, তোমাদের নতুন কিছু দরকার, ইংলিশ লিটারেচার থেকে অনুপ্রাণিত হয়ে, এটা ভেরি গুড। মাঝখানে সেই রুহুটাকে মেরে দিয়ে কি করলো? এই রেনেসার বুদবুদ তৈরি করে এখানে পলিটিক্যাল মুভমেন্ট দাঁড়ালো না। সিপাহী বিপ্লব যখন 1858 সালে হলো, আপনি অবাক হবেন। দেখেন, ছোট করে বলি যে 1858 পর থেকে আমি জাম্প করে আমাদের 47 চলে আসবো। 1858 যে আমাদের 57 সিপাহী বিপ্লব, পুরো হিন্দু মুসলমান জনগোষ্ঠী, হিন্দুদের মধ্যে যারা লোয়ার কাস্ট, নিম্ন শ্রেণী, নিম্ন বর্গের, তারা এবং মুসলমানরা যেমনি করে জনপ্রতিরোধ গড়ে তুললো। আমরা জানি কিনা, সেই সিপাহী বিপ্লব সফল হলে ফরাসি বিপ্লবের মতো একটা ঐতিহাসিক বিপ্লবের ডকুমেন্টেশন তৈরি হতো আমাদের এই উপমহাদেশে। সকল মানুষ যেভাবে নেমে এসেছিল। ঝাঁসির রানী বললেন আমার ঝাঁসি দেব না, টিপু সুলতান বললেন দিব না। দেখেন সেখানে উপনিবেশন করে কিভাবে মুসলমানকে নাই করে দেওয়া হলো। আপনি সিপাহী বিপ্লবের গল্প পড়লে আপনি মঙ্গল পাণ্ডের নাম জানবেন, যিনি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। আমাদের ছেলেমেয়েরা কেউ জানে না 3 জন ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্ব আমাদের চট্টগ্রামের হাবিলদার রজব আলী, যিনি এই বিপ্লবের সময় সর্বপ্রথম চট্টগ্রাম রেজিমেন্ট থেকে ভেঙে প্রতিরোধ গড়ে তুললেন ব্রিটিশদের বিরুদ্ধে। এবং তার করুণ পরিণতি আপনারা জানেন কিনা, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শেষ দিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যখন তিনি দেখলেন একমাত্র তিনি বেঁচে আছেন, তার সৈন্য কেউ বেঁচে নাই, তার উপায় দুইটা, ব্রিটিশদের কাছে ধরা দেয়া অথবা মরে যাওয়া। তিনি ব্রিটিশদের কাছে ধরা না দিয়ে পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে হারাই গেলেন। 2 বছর আগের আমার একটা পোস্টে খুব একটা দুঃখ নিয়ে আমি লিখেছিলাম যে ইচ্ছা হয় হাবিলদার রজব আলীর মতো যুদ্ধ করতে করতে জঙ্গলে হারাই যাই। 1800 সেই আমাদের সিপাহী বিপ্লবের মঙ্গল পাণ্ডে তো আমাদের গল্পে নাই, কোথায় গেল? আপনাদের এই গল্পগুলো সামনে আনতে হবে তো। একটু করে বলি এবার। মজার ব্যাপার হলো, আমাদেরকে বারবার প্রশ্ন করে তাহলে তোমাদের শব্দ কই, পত্রিকা কই? একটা কথা শুধু বলি, ডয়েচে ভেলেকে সাংবাদিক ভদ্রমহিলার নাম কি যেন, বিখ্যাত ইসের একসময় ওই যে রাজকাহন চালাতেন, নবনীতা চৌধুরী, এটা আপনাদের মনে থাকবে। সম্ভবত বছর 2 আগে নবনীতা চৌধুরীকে ইন্টারভিউ করছেন ডয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনকে নবনীতা চৌধুরী বলছেন, দেখেন 2014, 18, 24 তিনটে যে নির্বাচন হয় নাই, ভোট হয় নাই, এইটা জানতে কি আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে? আপনার নির্বাচন কমিশনে আপনার দীর্ঘদিন কাজ করা লাগবে? আপনার একটাই তো নির্বাচন হলোই না 14তে, পরেরটায় রাতের ভোট দিনই হলো, মানে কি হলো না হলো আপনারা সবাই জানেন। নবনীতা চৌধুরী বলছেন, দেখেন এই যে ভোট হয় নাই, এর কোনো কনক্রিট এভিডেন্স কি কারো কাছে আছে? ভোট যে মানুষ দিতে পারছে না, কই কনক্রিট এভিডেন্স তো আমরা কোথাও দেখছি না। ভোট হয় না, রাতে ভোট হয়েছে, কই? এর তো কোনো ডকুমেন্টেশন নাই, মানুষেরা তো মোবাইল টোবাইল দেখি না তো। তখন বলছেন আমরা এগুলো অনুমান করি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে। দেখেন এই সময়ে এই কথাকে বলছে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে ভোট হয় না, রাতে ব্যালট ভরা হয়, কেন্দ্রে গেলে তাকে মারা হয়, তখন দাঁড়িয়ে যদি বলা যায় যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বলছি হয়তো এরকম কিছু হয়। এবার আপনি বলেন, আজ থেকে 20 বছর পর আপনি বা আপনার সন্তান 14 থেকে 24 নির্বাচন নিয়ে সে কাজ করবে,
তার প্রাইমারি সোর্স কি? পত্রিকা তো, টিভি তো। কোন পত্রিকা বাংলাদেশে গত 20 বছরে লিখেছে ভোট হয় নাই, সব ব্যালট রাতে ভরে ফেলা হয়েছে? কোন টিভি বলেছে এতগুলো সেন্টারে সব সিল গেলা হয়ে গেছে, একজন মানুষ ভোট দিতে পারে নাই? আপনি তখন কি বলবেন? এই যে প্রত্যেকটা পত্রিকায় এসছে, প্রথম আলো থেকে শুরু করে, ভোট হয়েছে, সামান্য কিছু কারচুপি হয়েছে। এই যে টিভির ফুটেজ, আপনি নিজের চোখে দেখতেছেন আপনার সামনে আপনার ইতিহাস কিভাবে নাই হয়ে গেছে। তাহলে আপনি কি করে ফিল করবেন 200 বছর আগে আপনার ইতিহাস এখন আপনার হাতে ডকুমেন্টেড থাকবে? গত 200 বছরের ইতিহাস ধরে টান দেওয়ার আগ পর্যন্ত আপনি বাঙালি মুসলমানের উপর নির্যাতন, শাহবাগ কিছুকে আপনি ধরতে পারবেন না। প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা। 71-47 ছাড়া হয় না, 47 সিপাহী বিপ্লব ছাড়া হয় না। এই গল্পগুলো তো আমাদের সামনে কেউ আনে না। তা আপনি এখন বলেন না, আজকে যদি 24-এর বিপ্লব সফল না হতো, আপনি আজকে যাতে গণহত্যা বলতেন, এদেশে গণহত্যা হতো কোনটা? অসংখ্য নাৎসি ফ্যাসিস্ট পুলিশ যখন মানুষকে মেরে ফেললো, তার বিপরীতে মানুষ যখন প্রতিরোধ গড়ে তুললো এবং সেখানে গিয়ে কিছু পুলিশ মারা পড়লো, গণহত্যা হতো এইটাই। বাংলাদেশের মানুষ সব গণহত্যাকারী হয়ে যেত, আর ভিকটিম হয়ে যেত এই ফ্যাসিস্ট পুলিশরা। ন্যারেটিভ তো এটা। আপনি দেখেন না 5 তারিখের আগ পর্যন্ত কয়টা টিভির কি ফুটেজ, কি পত্রিকা, টিভি চ্যানেল, এগুলো তো আল্লাহ আসমান থেকে বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন ঢাকার রাজধানীতে পাঠায় না যে ফেরেশতারা দেখে লিখে দিচ্ছেন। এগুলো ডকুমেন্টেশন কিভাবে তৈরি হয়? আমার খুব আফসোস লাগে। আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার এক বন্ধু, আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম ফাইনাল ইয়ারে, একটা ব্যাপারে আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল। তো একটা কথার প্রেক্ষাপটে সে উঠে বলল যে আরে এটা তো পত্রিকায় আসছে। আমি প্রতিবাদ করলাম, আমার শুধু এইটাই মনে হলো বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সর্বোচ্চ কলেজ থাকতে পারে। ভাই, বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না, চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলি, অন্য সব বাদ দিয়ে এইখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেওয়া ছাড়া আর দুনিয়া সব করা হয়। আপনি ভাবেন, সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সে বলছে কেন এটা তো পেপারে এসছে। আরে ভাই, তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবি এই পেপারে কে লিখছে, কিভাবে তৈরি হয়েছে, তার গল্পের পিছনের গল্প। সেই চিন্তা করার তৌফিক তো আমাদের নাই। আসেন এবার আমরা একটু আল মাহমুদকে ধরে টান দিব। এই অর্থে যে 47 পড়লাম, আমরা একটা পাকিস্তান রাষ্ট্র সবাই মিলে তৈরি করলাম, তারপরে আমাদের কি হলো? দেখেন, একটা জীবনের একটা শব্দ মানুষের পরবর্তী জীবনে যে কিভাবে বদলে দেয় আপনি চিন্তাও করতে পারবেন না। আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো, সেইটা যে তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না। এজন্য যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয়। দেখেন, আল মাহমুদরা আমরা চিনি সেই মানুষ হিসেবে যখন সবাই ধার করা, প্রমিত, কোট আনকোট শুদ্ধ শব্দ দিয়ে নতুন বাংলা সাহিত্য বানায়, যেই শব্দ পড়ে আমি আমার মায়েরে আমার বাপেরে যেই নামে ডাকি, সাহিত্যে তা পাই না, পত্রিকায় তা পাই না। আল মাহমুদ হলেন সেই লোক যিনি ঘরের দুয়ারের চৌকাঠের শব্দগুলোরে শুদ্ধ করে তুললেন, সার্বভৌম করে তুললেন। এই স্পিরিট তার কোত্থেকে আসলো? আল মাহমুদ তার স্মৃতি কথায় বলছেন, ছোটবেলায় কবিতা পড়ি, হঠাৎ করে নজরুলের একটা কবিতা পড়ি, সম্ভবত ফাতিহায়ে ওয়াজদাহম বা এই কবিতাটা। উনি বললেন যে দুটো লাইন আমার মাথায় মারাত্মক ভাবে আটকে গেল। আপনাদের ফাতিহায়ে ওয়াজদাহম বা কোন কবিতাটাই সম্ভবত এর মধ্যে দুটো লাইন মনে আছে কিনা, যে গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। আবার বলছি, যে গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। আল মাহমুদ বলছেন, আমার জীবনে আমি এই প্রথম ফিল করলাম আমি সারা জীবন আমার মায়ের আম্মা ডাকি, পৃথিবীর কোনো বইতে বাংলায় আম্মা পাই না। এর মানে কি আম্মা দিয়েও কবিতা লেখা যায়? বা কবিতায় আমার আম্মা, আমার আব্বা, আমার যারা, সেইটা লিখলে কবিতা হয়? দেখেন স্পিরিট মানুষকে কিভাবে মোটিভেট করে। আল মাহমুদ বড় হলেন, কবি হলেন। এই আম্মা আব্বাকে আল মাহমুদ কোথায় নিয়ে আসলেন? তখন তিনি বললেন, আম্মা বলে পড়রে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তার থেকেও যে বিখ্যাত আপনাদের মনে আছে কিনা আল মাহমুদের বিখ্যাত কবিতা, কবিতা এমন, যেটা বাংলা সাহিত্যের একটা যুগান্তকারী কবিতা। তার মধ্যে আল মাহমুদ শক্ত করে বলছেন যে কবিতা কি, এর ব্যাখ্যা, যে আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। যে কবিতা তো রাত কি, কবিতা তো পাতা পোড়ানো, মানে যে রাত জাগা ভাই বোন, আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। আপনি ভাবেন, এই যে আল মাহমুদ বলতে পারছেন আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি, বলতে পারছেন আম্মা বলে পড়রে শোনা, আব্বা বলেন মন দে। এটা এমনি হয় নাই। আল মাহমুদ তার জবানিতে বলছেন, নজরুল যেদিন বললেন
আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা, সেই দিন তার ভিতরে আসলো। সুতরাং সকল কিছুর মধ্যে একজন দুইজন মানুষ টিকে থাকতে হয়, এরকম কিছু মানুষ তৈরি করবার জন্য। আসেন আল মাহমুদের নিয়ে আর একটা গল্প বলে আল মাহমুদ প্রসঙ্গ টানি, সবগুলো একসাথে বলছি। 60-এর দশক নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প, 60-এর দশকের বিরাট অবদান অবশ্যই আছে। আল মাহমুদ অশিক্ষিত, খ্যাত। তিনি বলছেন, আমি যখন ঢাকায় কবিতা করতে আসি তখন আমার সিরিয়াল 150, তোমরা আমার যেই বলো আর যাই বলো, এবং তখন 1 নাম্বার শামসুর রহমান। আমি মধ্যে যুদ্ধ করে 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 ভালো লাগে আর না লাগে তো 1 আর 2 এর কাছে আমি আসছি, এবং তোমরা তাকে নিয়ে তর্ক করতে বাধ্য হও। আল মাহমুদ বলছেন, তার সাথে সকল কবি ফজল শাহাবুদ্দিন, শামসুর রহমান বা অন্যরা সবাই আপনারা দেখবেন তৎকালীন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। তা আল মাহমুদের যে কয়টা গালি শুনতে হতো, পড়াশোনা জানে না, ইংলিশ লিটারেচার তো পড়েই নাই, খ্যাত এই সেই। কপাল ভালো, এই সকল ভিন্ন হয়ে আল মাহমুদ যে সার্বভৌম হতে পারলেন এর একটা বড় কারণ তিনি যখন ইংলিশ লিটারেচারের ছাত্র হইতে পারেন নাই, যার কারণে আল মাহমুদ একটা শ্লেষ লিখলেন। সবাই যখন বলে 60-এর দশক বিরাট কিছু করবে করবে করবে, আল মাহমুদ বললেন সবাই বলে ভাঙবো ভাঙবো, কেউ কি কিছু ভাঙ্গে? 60-এর দশক বগল বাজায়, বউ নিয়ে যায় লাঙ্গে। এই যে লাং, সেটা যে লাঙ্গে হয়ে উঠতে পারলো। আপনারা জানেন আল মাহমুদের ওই যে একটু তিনি বিশ্বাসে ফেরার পথে তার প্রথম উপন্যাস ডাহুকি, যে ডাহুকিতে আতেকা বানুর যে গল্প, তার এই গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন যে ফিরে আসার পরটা কেমন, এটা তো নিতে পারলেন না অনেকে। আল মাহমুদের গল্পটা আপনাকে এই সাথে আমি কানেক্ট করলাম, এই বেঙ্গল রেনেসা অনুপ্রাণিত সেই সমস্ত গুরুজন, আমাদের এখানেও 2-1 জন স্যারের ছবি আছে। আফসোস হলো এদের নিজের পরিবার কত ভাবে যে নির্যাতিত ছিল। পাকিস্তান না হলে 47-এ আজকে তারা মুহুরি থাকতো সর্বোচ্চ। আমার একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি 47 আন্দোলন নিয়ে আপনার অবস্থান কি? আমার কথাটা উত্তরটা কোনোদিন ভুলবো না। উনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন একসময়। উনি বললেন, পাকিস্তান যদি না হইতো আমি ভিসি তো দূরের কথা, সর্বোচ্চ একটা প্রাইমারি হেডমাস্টার হইতাম। একই কথার অনুরণন আমরা আরো অনেকগুলো স্মৃতি কোথায় বড় বড় মানুষের পাই। আমাদেরকে কি মিথ্যা এবং ভুল শেখানো হয়েছে, এই কথা কেউ কেন বলে না? 71 যদি আমাদের হয়, 47 কাদের? বরং গল্প করে বলবার কথা ছিল আমরা সেই জেনারেশন যাদের বাবারা দাদারা 2টা যুদ্ধ করে 2টা দেশ বানাইছে। ব্রিটিশদের বিরুদ্ধে 190 বছরের সংগ্রাম, যেই সংগ্রাম তিতুমির থেকে শুরু, হাজি শরিয়াতুল্লাহ থেকে শুরু, হাবিলদের রজবালি থেকে শুরু। এই যে আমাদের বাহাদুর শাহ পার্কে শত শত লাশ ঝুললো, মুসলমানের লাশ। স্মৃতি কথায় বলছে, আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ নাই যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করার কারণে মুসলমান সৈনিক এবং তাদের আত্মীয় স্বজনের লাশ ঝুলে নাই। তার বিনিময়ে আমরা 1947 পেলাম, একটা পাকিস্তান রাষ্ট্র আমরা কায়েম করলাম। সেই অর্জন তো আমাদের। হ্যাঁ, আমরাই বলেছি সেই পাকিস্তান আমরা তৈরি করেছি, সেই পাকিস্তান তারা রক্ষা করতে পারে নাই, আমরা আবার নতুন বাংলাদেশ করেছি সেই পাকিস্তানের মধ্য থেকে। পাকিস্তান আমাদের গ্লানি হবে কেন? 190 বছরের ইতিহাস খারিজ হয়ে যাবে কেন? অদ্ভুত। যেই পাকিস্তান কায়েম করতে পারে, যেই শহীদ মানে যেই স্বাধীনতা কায়েম করতে পারে গিয়ে আমাদের আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে কত। আফসোসের ব্যাপার হলো, আপনাকে বলে রাখা, আমি একটু আগে আপনাদেরকে একজনের নাম বলেছিলাম কিনা, যে আমি আবার একটু দেখে বলি, যে যেই হিন্দু নেতা শহীদিয়া গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন, নাম কি? সত্যেন সেন, মনে আছে কিনা? এখন এর একটা গল্প এখন প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণে, আমাদের কবির চৌধুরী, মুনির চৌধুরী, ফেরদৌসী মজুমদার, ওনারা তো ভাই বোন। ওনার বাবার নাম কি আপনারা জানেন কিনা? মনে আছে কিনা আপনাদের কারো? আব্দুল হালিম চৌধুরী। আব্দুল হালিম চৌধুরী উনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে। পটুয়াখালীতেও তখন এই হিন্দু মুসলিম দাঙ্গা ছোটখাটো চলে, বরিশালে চলে, এবং সেইগুলোর নেতৃত্বে এই সত্যেন সেন আছেন। একদিন আব্দুল হালিম চৌধুরী পটুয়াখালীতে ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় নামাজ পড়ে বের হয়েছেন। তাকে মাথার উপরে রড দিয়ে আঘাত করেছে এই সত্যেন সেন। কপাল ভালো মাথার উপরে না পড়ে সেটা কাঁধে পড়েছে এবং উনি বেঁচে গেছেন। আমাদের আফসোস, সেই আব্দুল হালিম চৌধুরীর ছেলেরা বাংলাদেশের আপামর জনসাধারণের হয়ে উঠতে পারে নাই। আমাদের আফসোস, যে আবুল মনসুর আহমদ ডিমকে আন্ডা বলার জন্য যুদ্ধ করেছেন, তিনি ঈশ্বর বলবেন না, যেহেতু আল্লাহ বলতে সবাই চেনে, ঈশ্বর খারাপ না, কিন্তু আল্লাহকে আল্লাহই রাখতে হবে, এই জন্য প্রচন্ড কষ্ট থাকা সত্ত্বেও তিনি তার ডিট ক্যান্সেল করেছেন। সে আবুল মনসুর আহমেদের সন্তান আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহবুজ আনাম, তারা বাঙালি মুসলমানের এই মর্মবেদনাও কোনোদিন বুঝতে পারেন নাই।
তারা অভিজাত হয়ে উঠলেন। আমার মানে খুব ইচ্ছা হয় যে অন্তত আবুল মনসুর আহমেদ বা আব্দুল আলিম চৌধুরী ওনাদের ছেলে মেয়েদের এই গল্প দেখেন কিনা। তাদের অন্তত ইচ্ছা ছিল মানুষ গণমানুষের পক্ষে দাঁড়াক, ক্ষমতার বিপক্ষে গিয়া অন্তত গণমানুষ, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াক। আফসোস হলো আজকে তাদের সন্তানরা সেই এলিট শ্রেণীর পক্ষে, যারা বাংলাদেশের শাপলা নাম দিয়ে, তারা গরিব, তাদের ক্ষমতায় স্টেক নাই, কাট প্রমিত বাংলা বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, এই জন্য তাদেরকে শাপলায় গণহত্যা করে ফেলে যায়। আপনি কিভাবে বলবেন যে প্রথম আলো, ডেইলি স্টার বা বাংলাদেশের কোন মূলধারা এই ছবিটা ছাপতে পারে, যখন শাপলার ভোর রাতে কান ধরে বাচ্চা ছেলেরা বের হয়ে যাচ্ছে তাদের হত্যাযজ্ঞের পর? ছবিকে গ্লোরিফাই করা হলো। এবং সেই স্মৃতি আমি জীবনে ভুলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামপুরের শ্রাবণ বাসে আমি সেদিন সকালে আসছি, আগের রাত আমি সাপ্লাই ছিলাম অনেক সময় পর্যন্ত। আমি একটা ডকুমেন্টেশনের পার্ট, আমি রাতের পর শাহবাগে ছিলাম, রাতের পর রাত আমি সাপ্লাই ছিলাম। জীবনের অনেক গল্পগুলো চোখে দেখা, এ নিয়ে আমরা পরে কথা বলবো। আমার মনে আছে আমি দোতলায় বাসে, আপনারা জানেন ডাবল ডেকারের দোতলায় ছেলেরা বসে, সবাই পত্রিকা পড়ছে, কওমি মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আসলো, তাদেরকে কান ধরে বের করা হলো শাহবাগে, শাপলা থেকে ভোর রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একবার এই প্রশ্ন করা শিখলো না, তারা যদি ক্ষমতাও দখল করতে আসে শহরে, সে কে? সেই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার, সে নাগরিক, সে আরবান ক্লাস না হোক, সে এলিট না হোক, এই রাষ্ট্রকে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। হু গেভ ইউ দ্য রাইট টু কিল হিম? কে তোমাকে তাকে হত্যা করার অনুমতি দিল? তাকে তুমি ডিল করো, আটকাই রাখো, সমঝোতা করো। এর মানে গরিবের রক্তের কোনো দাম নাই। আমি জীবনে ভুলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সমস্ত ধরনের শ্রদ্ধা, ভালোবাসা সেই দিন নষ্ট হয়ে গেছে যেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই কান্তারা ছবি নিয়ে আনন্দ করতেছে। মুন্সি মোল্লা ঢাকা দখল করতে আইছিল, আমরা তখন সেদিন শপথ নিয়েছিলাম এই মুন্সি মোল্লা আইছিল এই কথারই আমরা বাংলাদেশে শুদ্ধ কথা বানাবো, যেটা আল মাহমুদুল্লাহ বানাইছিলেন। যতদিন পারি আর না পারি এই শাহবাগীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা শাহবাগী থেকে ফ্রেম করি এই কাজগুলোকে। আপনি আপনার শত্রু বলে তারা শুট করে ফেলবেন? আপনি এই নাগরিক প্রশ্ন তুলবেন না যে তোমাকে হত্যার অধিকার করা তাকে কে দিল? অথচ যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আর একটা আপনাদেরকে একটা বাজে কথা হবে, আপনি খুব খারাপ লাগবে, ও আমাদের তো গেস্ট চলে আসছে, রাইট? আমি আচ্ছা আমি সর্বোচ্চ 10 মিনিট শেষ করে ফেলি, আমরা যেহেতু শেষ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উত্তরার দিকে ধর্ষণের শিকার হলেন, মনে আছে কিনা আপনাদের? যেটা জানা গেল ধর্ষণ করেছিল একটা মাদকাসক্ত কেউ, একটা এরকম ভ্যাগাবন্ড। তখনকার ছাত্রদের ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হলো তাদের দুঃখ এইটা, একটা ভ্যাগাবন্ড, মাদকাসক্ত, গরিব, খয়রাতি একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট রেপ করবে কেন? মানে তাদের মনস্তত্ব এইটা, এই রেপটা করলেও এলিট পিপল রেপ করলে এটা 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 মানা যাইত। মানে গরিব একটা মাদকাসক্ত একটা লোক রেপ করে ফেললো, অদ্ভুত ব্যাপার। তার মানে কি মাদকাসক্ত যে না সে রেপ করলে ঠিক আছে? এই যে আমি বারবার এই কথাটা সব জায়গায় বলার চেষ্টা করেছি, ভাই ফ্যাসিবাদ এইটা ক্ষমতার কাঠামোর সাথে সংযুক্ত না। ফ্যাসিবাদ তৈরি হয় মননে, মগজে, কালচারে। যেই কালচার তৈরি হয় কিসে? অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের সুন্দর করে বলা হয় আসাদুজ্জামান নূর কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে কেন আটক করা হলো? মানে হইল সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাম দিয়ে কি কি করা যাবে? খালেদা জিয়ার বাড়ির সামনে গিয়া ঢিল মারা যাবে, খালেদা জিয়া খারাপ। সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম দিয়া, সংস্কৃতির নাম দিয়া মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের গণমানুষের নেত্রী খালেদা জিয়াকে বাজেভাবে পোট্রে করা যাবে, তাকে নিয়ে ক্যারিকেচার বানানো যাবে। ছবি আমার কাছে আছে, তো দেখাইতে চাইলে আমি দেখাইতে পারবো। খালেদা জিয়াকে নিয়ে এটা করা যাবে না। না, আমরা পলিটিক্স করি না, আমরা কালচার করি। খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালুর ট্রাক, সেই বালুর ট্রাকরে বৈধতা দেওয়া যাবে। আর যখনই তুমি গ্রেপ্তার হবা, আমরা তো রাজনীতির কিছু বুঝি না, আমরা তো সংস্কৃতি কর্মী। এই যে কুসুম কুসুম সংস্কৃতি, এইটা হলো, আপনি মনে রাখবেন, সংস্কৃতি হলো সেই জিনিস যেটা আলটিমেটলি পলিটিক্স নির্মাণ করে। আমি আপনাকে 2-3টে জায়গা বলে ছোট ছোট করে আমি শেষ করতে চাই, যেহেতু আমাদের পরে গেস্ট চলে এসছেন। বেঙ্গলুরু নেশা বলেছি, একটু খেয়াল করেন যে সামাজিক অবস্থা বলেছি, রাজনৈতিক অবস্থা তো আর বলবার দরকার নাই। যেটা বলা হয় না, আমাদের সিনেমা সংস্কৃতি কিভাবে তৈরি হয়। 5 থেকে 7 দিন আগে যখন ফারুকি উপদেষ্টা হন নাই, বেইলি রোডের তথ্য ভবনে একটা ছিল, বাংলাদেশে ভারতীয় সিনেমা আসবে কি আসবে না, তার ফ্রেমিংটা কেমন হবে, এটা নিয়ে একটা আলোচনা ছিল। সেখানে মোস্তফা সরোয়ার ফারুকি থেকে শুরু করে অনেক সিনেমা পরিচালক এসেছিলেন, সিনেমা হলের মালিকরা এসেছিলেন। তো নাগরিক অংশীজনদের মধ্য থেকে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল যাতে আমরা কিছু বলি। আমার খুব মনে আছে, আমি ফারুকি এবং অন্য সব ভাইদেরকে বলেছিলাম, ওনারা একটা কথা বলছিলেন যে বাংলাদেশে ভারতের সিনেমা আসলে ওনাদের সিনেমা ক্ষতিগ্রস্ত হয়।
আর সিনেমা মালিকরা বলছিল আমরা বাংলাদেশের সিনেমার শুধু দেখাইয়া আমাদের সিনেমা হলের ভাড়া তো দূরের কথা, আমরা এসি বিলও দিতে পারি না, আমরা তো না খাই মরবো, সুতরাং কিছু কিছু জায়গায় এই সিনেমা দেওয়া উচিত, ভারতীয় সিনেমা দেওয়া উচিত। ফারুকিরা বললেন বা চিত্র পরিচালকরা, সিনেমা পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে, আপনি কোন পলিসি দিয়ে থেকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, এর সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে, কে বলেছে? এটা তো সিনেমা। সেই সিনেমা হবে না, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যারা জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এটি পাকিস্তানের, এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কিন্তু যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল, এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যেসব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায়, প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন, এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, তাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যে এই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংস এর গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতা উদ্বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা, বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যে লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত, কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন, তার দুটো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমায় বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা অনেকে জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না, সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে, থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়? তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসছেন, যাদের বাড়ি কুমিল্লা ময়মনসিং এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 আমার ঘর ছিল বাড়ি ছিল, তারা কাঁদছেন। একটা ডকুমেন্টেশন কি তানভীর মোকাম্মেল্লা করেছে যে এইখানে যারা 47-এর আগে ঘর বাড়ি ছিল না ভারত রেখে এসেছে,
তাদেরকে নিয়ে যেই পশ্চিমবঙ্গে কোন জায়গাটা আপনার ঘর ছিল, বাড়ি ছিল, এর মানে 60% মানুষের মর্মবেদনা, ঘর বাড়ি ভাঙা, আত্মীয় স্বজন ছেড়ে যাওয়া, এইটা আপনার কাছে কষ্টের। 40% মানুষ যারা ওই সময় মাইনরিটি, তাদের ঘর বাড়ি, তাদের আত্মীয় স্বজন দুঃখবোধ আপনার কাছে দুঃখ না। অথচ আপনি আবার 7% মাইনরিটির কষ্ট সবচেয়ে বেশি পোট্রে করেন। সুতরাং আমরা শেষের দিকে যেটা আপনাকে বলি, 13 সালে যখন শাহবাগ চলে, আমার এই লেকচার থিয়েটারে দোতলায় ক্লাস হয়, রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান ম্যাডাম, আমার নাম বলছি না, উনি ভালো মানুষ, বাচ্চাদেরকে সবাই তুই বলে ডাকে। আমি তখন হুজুর, মানে টুপি পরি ক্লাসে, বাইরে না পড়লেও। ক্লাসে আমার মতো, এটা আমি 2 মিনিটে শেষ করছি, ক্লাসে আমার মতো 2 জন ছিলেন। ম্যাডাম যে কোনো কারণে আমাকে ডাকবেন, তো নাম তো জানি না, ম্যাডাম বললেন এই হেফাজত তুই বল। আমি আবার বলছি, ম্যাডাম ক্লাসে বলছেন এই হেফাজত তুই বল। তো আমি উঠে বললাম। আমার নিজের প্রতি একটু কনফিডেন্স তৈরি হলো। আমি ওই সময় ছোট মানুষ, নাবুদি হলো যে কাজটা করেছিলাম, আমাদের ভাইয়েরা 2024 এসে সেই কাজটা করে একটা নতুন বাংলাদেশ বানাই ফেলছে। সেটা কি জানেন? এরপর ম্যাডামকে আমি ফোন দিছিলাম একটা কাজে। ম্যাডাম জিজ্ঞেস করলো কে? আমি বললাম ম্যাডাম আমি হেফাজত। ম্যাডামের সাথে 5 থেকে 6 দিন আমার পরবর্তীতে দেখা হয়েছে। পরবর্তী 3 মাসে একটা রুমে আমরা মিটিং করছিলাম, ম্যাডাম বাইরে থেকে ওখানে কে? বললাম ম্যাডাম আমি হেফাজত, একটু বন্ধুদেরকে নিয়ে বসছি। ও তুই হেফাজত? আমি কোনোদিন বলবার চেষ্টা করি না আমি হেফাজত না, যেটা বিএনপি আওয়ামী লীগের সাথে করেছে। আওয়ামী লীগ যতবার বলেছে বিএনপিকে, বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল না, বিএনপি হলো একমাত্র দল যার অলমোস্ট সবাই বিএনপি সৈনিক ছিল মুক্তিযুদ্ধে। সেইটা সে না করে সে কি করছে, যখনই ওবায়দুল কাদের বলছে খালেদা জিয়া রাজাকার, জিয়া এটা, তাড়াতাড়ি আলমারি খুলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে এসে সামনে ধরছে, দেখেন আমাদেরকে আর যাবো না, আল্লাহর হস্তে আমাদেরকে রাজাকার বলবেন না, দেখেন আমরা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট আছে তো। এর মানে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে ডকুমেন্টেশন নেয়, ভ্যালিডেশন নেয় যে সে মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ না। এই ডকুমেন্টেশন আমি 13তে নেই। আমাকে ম্যাডাম বলেছেন হেফাজত, আমি গর্ব করে সারা জীবন ম্যাডামকে বলেছি আমি হেফাজত। আমাদের 24-এ ফ্যাসিস্ট রানী বললেন রাজাকার। তাদের প্রতি প্রাউড ফিলিং হয়। আমাদের ছেলে মেয়েরা একবার বলবার চেষ্টা করলো না 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 আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। তারা বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার, এটা পরে অ্যাড করা হয়েছে। সেই রাত্রের সাক্ষী আমি। আক্তারকে আমি ফোন দিয়েছি, আমার সাথে জাবের আছে। রিক্সা থেকে যখন ঢুকছে মৎস্য ভবনের দিক থেকে, মেয়েরা রোকেয়া হল থেকে অন্য অন্য হল ভেঙে যখন মিছিল করলো, দেখি রান্দা চাপাতি নিয়া ওইদিকে ট্রাকে জড়ো হয়ে গেছে। আক্তারকে ফোন দিয়ে বললাম জলদি মিটিং ক্লোজ করো, ঢুকে যেতে বলো সবাই হলে, এখনই অ্যাটাক হবে। সেই দিনে স্বৈরাচার পরে যোগ করা হয়েছে। সুতরাং কারো কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না। কথা সর্বশেষ এটাই, শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই, সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয়। আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে, মায়ের সাথে, বন্ধুর সাথে যা বলে, বইয়ে পুস্তকে প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে, তখন তার সংস্কৃতি সার্বভৌম হয়। বাংলাদেশে সার্বভৌম সংস্কৃতিও নাই। শাহবাগের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফেজে আমরা আছি। আমাদের এই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে, সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাবেদারির বিপক্ষে। আমি টুকটাক কিছু নুক্তা দিয়ে গেলাম, আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই, আমাদের পরবর্তী আলোচনা আছে। আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সেই আলাপ আমরা আগায় নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।